ওয়েলকাম ইন মাই চ্যানেল। আজ আমি ক্লাস 10-এর 4 নম্বর অধ্যায়ের আয়তঘন পেজ নম্বর 74 এর কোষে দেখি 4 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি আয়তঘন চ্যাপ্টারের সূত্রাবলী সম্পর্কে আলোচনা করেছি। যারা প্রথম দেখছো তারা আমার প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। আমি কোষে দেখি 4-এর 3 নম্বর থেকে শুরু করব। আর 1 আর 2 আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, সেইখান থেকে তোমরা উত্তর জেনে নিতে পারবে। তাহলে 3 নম্বর প্রশ্নটা দেখছি। একটি সমকোণী চৌপলাকার ঘোরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার, 3 মিটার হলে ওই ঘোরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লেখি। তার মানে একটি আয়তঘনাকার মানে সমকোণী চৌপলাকার ঘর আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার এবং উচ্চতা হচ্ছে 3 মিটার। ওই ঘরে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে সেটা বের করার জন্য সেই আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যটা বের করলেই হয়ে যাবে। মানে কর্ণের দৈর্ঘ্য যা হবে সেই দৈর্ঘ্য সব থেকে বেশি সেই দৈর্ঘ্যের দণ্ড ওই ঘরে রাখা যাবে। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে কোনো একটা কোণা থেকে কোনো একটা ঘরের কোণা থেকে বিপরীত দিকের, যদি প্রথম কোণাটা আমরা নিচে নিই, তার বিপরীত দিকের কোণার উপরের কোণাটার দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য। তাহলে ঘরের দৈর্ঘ্য সমান 5 মিটার, ঘরের প্রস্থ সমান 4 মিটার, ঘরের উচ্চতা সমান 3 মিটার। তাহলে অতএব ঘরের কর্ণের দৈর্ঘ্য এখানে সামনে লিখতে পারো সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, সমকোণী চৌপলাকার ঘরের প্রস্থ, সমকোণী চৌপলাকার ঘরের কর্ণের দৈর্ঘ্য সমান কর্ণের দৈর্ঘ্য। আয়তঘনের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার রুটের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। একক হয়, এখানে এককটা মিটার আছে তাহলে মিটার হবে, উচ্চতা স্কোয়ার সমান দৈর্ঘ্য হচ্ছে 5, তার মানে 5-এর স্কোয়ার যোগ প্রস্থ হচ্ছে 4, 4-এর স্কোয়ার যোগ 3-এর স্কোয়ার মিটার সমান 5-এর স্কোয়ার 25, 4-এর স্কোয়ার 16, 3-এর স্কোয়ার 9। 16 আর 9 যোগ করলে 25, আর 25 আর 25 যোগ করলে হয়ে যাচ্ছে √50। তাহলে √50কে ভাঙতে গেলে হয়ে যাবে 25 গুণিত 2, 25-এর জন্য 5 বেরিয়ে গেল, 5√2 মিটার। তাহলে ওই ঘরের মধ্যে সব থেকে বড় 5√2 মিটার লম্বা দণ্ড রাখা যাবে। এখন আমরা 4 নম্বর প্রশ্নটা দেখছি। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘরটির আয়তনের হিসাব করে লিখি। তার মানে একটা ঘর আছে, ঘনক মানে সবটাই দেওয়াল বর্গাকার আছে, সেই ঘনকের একটা তলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এবং ঘনকটির আয়তন বের করতে বলেছে। ঘনকটির আয়তন যদি বের করতে হয় তাহলে প্রথমে আমাদের বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তাহলে ঘনকের একটা তলের ক্ষেত্রফল আমরা আগের দিন সূত্র আলোচনা করেছি। তাহলে মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান a মিটার। তাহলে অতএব ঘনকের একটি তলের ক্ষেত্রফল
ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হলে ঘনকের একটা তলের ক্ষেত্রফল হয়ে যাবে এ স্কোয়ার বর্গ মিটার। তাহলে প্রশ্নে একটি তলের ক্ষেত্রফল দেওয়া আছে 64 বর্গ মিটার। তাহলে প্রশ্নানুসারে এই ক্ষেত্রফল, একটা তলের ক্ষেত্রফল এ স্কোয়ার সমান হয়ে যাবে 64, তাহলে বা এ সমান হয়ে যাবে √64। √64 মানে 8, তার মানে অতএব এ এর মান হয়ে যাচ্ছে 8। তাহলে অতএব ঘনকের আয়তন, তাহলে মানে ঘনকের আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 8 মিটার। তাহলে ঘনকের আয়তনের সূত্র হয়ে যাচ্ছে বাহু কিউব মানে a কিউব ঘন মিটার। এর মানে এখানে 8 আছে, তার মানে 8 কিউব ঘন মিটার। 8 কিউব হয়ে যাচ্ছে 8 আর 8 গুণ করে 64, তার সাথে আরেকটা 8 গুণ করলে হয়ে যাচ্ছে 512 ঘন মিটার। তার মানে ঘনকটার আয়তন হয়ে যাচ্ছে 512 ঘন মিটার। অতএব ঘনকের আয়তন 512 বর্গ ঘন মিটার। এখন আমরা 5 নম্বর প্রশ্নটা দেখব। আমাদের বকুলতলা গ্রামে 20 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি। তার মানে একটা খাল কাটা হয়েছে, খালটা যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ এবং লম্বাভাবে কাটা হয়েছে, মানে চওড়া আছে, কিছুটা লম্বা আবার কিছুটা গভীর, এটা হচ্ছে আয়তঘনের মতোই হচ্ছে, খালটা আয়তঘনের মতোই হবে। তাহলে এখানে কত মিটার লম্বা দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিব 1 মিটার লম্বা খাল কাটা হয়েছে এবং মাটি তোলা হয়েছে সেই খাল থেকে 240 ঘনমিটার মাটি তোলা হয়েছে। তার মানে একটা আয়ত ঘনাকার বস্তু যদি মাটি থেকে তুলে নেওয়া হয় তাহলে সেটাই হয়ে যাচ্ছে খাল হয়ে গেছে। তাহলে সেটা হয়ে যাচ্ছে কি ওই আয়ত ঘনাকার জায়গার মাটির আয়তন হয়ে যাচ্ছে এত ঘনমিটার মাটি কাটা হয়েছে। তাহলে ওই খালটার আমাদের আয়তন বের করতে হবে। তাহলে আয়তন বের করে সেই আয়তনের সাথে আমরা যদি এই আয়তন সমান করে দিই তাহলে খালটা কত মিটার লম্বা ছিল সেটা আমরা বের করতে পারবো। এখানে দেখতে হবে আমাদের ঘন মিটার আছে, তাহলে সবগুলোকে আমাদের মিটারে নিয়ে আসতে হবে। তাহলে মনে করি খালটির দৈর্ঘ্য বা লম্বা সমান x মিটার, খালটির প্রস্থ বা এখানে চওড়া যেটা দেওয়া আছে দুটো একই, দৈর্ঘ্য আর প্রস্থ চওড়া আছে এখানে 2 মিটার। খালটির গভীরতাটাই মানে উচ্চতা, গভীরতা হয়ে যাচ্ছে 8 ডেসিমিটার। তাহলে ডেসিমিটারকে আমাদের মিটারে করে নিতে হবে। মিটার থেকে ডেসিমিটার থেকে মিটার করলে আমাদের 10 দিয়ে ভাগ, তাহলে 8/10 মিটার। তাহলে খালটার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে x, প্রস্থ বা চওড়া হয়ে যাচ্ছে 2, আর গভীরতা বা উচ্চতা হয়ে যাচ্ছে 8/10। এবার আমরা খালটার আয়তন বের করব। অতএব খালটির আয়তন হয়ে যাবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের দেওয়া নেই x, গুণিত প্রস্থ হয়ে যাচ্ছে 2, গুণিত উচ্চতা 8/10, তাহলে ঘন মিটার হয়ে যাবে, যেহেতু সবগুলো একক মিটার, আয়তনের একক তো মিটার। তাহলে 2 দিয়ে কেটে দিলে এটা হয়ে যাচ্ছে 5, তার মানে 8x/5 ঘন মিটার। তাহলে মাটি তোলা হয়েছে বা তোলা মাটির আয়তন, তোলা মাটির আয়তন আছে বলে দিয়েছে এখানে কতটা, 240 ঘনমিটার মাটি তোলা হয়েছে। তাহলে যত গর্ত হয়েছে সেটাই হবে খালের আয়তন, মানে যত গর্ত করে মাটি তোলা হয়েছে তাহলে গর্ত করে এত মাটি তোলা হয়েছে, আর খালটির আয়তন গভীর হয়েছে এতটা, এটা উচ্চতা বা এখানে গভীরতা লিখলে হবে। তাহলে এই দুটো সমান হয়ে যাবে,
তার মানে এতটা গর্ত করা হয়েছে আর এতটা মাটি তোলা হয়েছে। তাহলে প্রশ্নানুসারে 8x/5 সমান 240 বা x সমান 240 গুণিত এদিকে 5 উপরে এদিকে 8 নিচে, এদিকে আসলে উল্টে যাবে এবং গুণ হয়ে যাবে, কাটতে গেলে হয়ে যাবে 8 আর 240 কাটলে 30। তাহলে অতএব x দিয়ে গুণ করলে 30 আর 5 গুণ করলে 150। তাহলে এক্সটা ধরেছিলাম আমরা, খালটা লম্বা, তাহলে অতএব জানতে চেয়েছিল আমাদের খালটি কত মিটার লম্বা ছিল। অতএব খালটি 150 মিটার লম্বা ছিল। এখন আমরা 6 নম্বর প্রশ্নটা দেখছি। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তার মানে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3, তাহলে ওই ঘনকটার সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল জানতে গেলে আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তাহলে আমরা ঘনকের কর্ণের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা আমরা জানি। সেই সূত্রের সাহায্যে এই কর্ণের দৈর্ঘ্য সমান করলে আমরা এ পেয়ে যাব, আর এ পেয়ে গেলে আমাদের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এ। তাহলে মনে করি ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান এ, সেমি আছে এখানে এস সেমি, ঘনকের বাহুর দৈর্ঘ্য মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সেমি। তাহলে অতএব ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, সূত্র হচ্ছে a√3 সেমি। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 4√3, তাহলে প্রশ্ন অনুসারে দুটো সমান হয়ে যাবে। অতএব প্রশ্নানুসারে a√3 সমান 4√3। তাহলে দুই দিক থেকে 4√3 কেটে যাচ্ছে, তাহলে এদিকে থাকছে এ আর এদিকে থাকছে 4, তাহলে এ এর মান পেয়ে গেলাম আমরা 4। তাহলে অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a² বর্গ সেমি বা বর্গ একক, কিন্তু এখানে যেহেতু সেমি আছে তাই বর্গ সেমি। তাহলে এর মান হয়ে যাচ্ছে 4, তাহলে 6 গুণিত 4² বর্গ সেমি, 6 গুণিত 4² 16, তাহলে 16 আর 6 গুণ করলে হয়ে যাচ্ছে 96 বর্গ সেমি। তাহলে অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 96 বর্গ সেমি। এখন আমরা 7 নম্বর প্রশ্নটা দেখছি। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসেব করে লিখি। তার মানে একটা ঘনকের ধার, যতগুলো ধার আছে সবগুলো যোগ করলে 60 সেমি হবে। তাহলে ঘনকটির ঘনফল মানে ঘনকটার আয়তন কত। তাহলে আমরা জানি ধারগুলোর সমষ্টির সূত্র আছে, যদি একটা ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে প্রত্যেক ঘনকের 12টা করে ধার আছে, তাহলে প্রত্যেকটা ধারই হচ্ছে এ একক করে, তাহলে হচ্ছে সবগুলো ধারের সমষ্টি হচ্ছে 12a। তাহলে 12 এর সাথে আমরা যদি 60 সমান করে দিই, তাহলে সেখান থেকে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে ঘনকের আয়তনটাও পেয়ে যাব। তাহলে মনে করি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান a সেমি। তাহলে অতএব ঘনকের প্রতিটি সবটি ধারের দৈর্ঘ্য
একটি ধারের দৈর্ঘ্যের সমষ্টি। সূত্র হচ্ছে 12 সেমি। যদি একটা ধার এ হয় বা একটা বাহু এ হয়ে গেলে সবগুলো ধারের সমষ্টি হয়ে যাচ্ছে 12 তাহলে প্রশ্নে বলে দিয়েছে সেটা 60। তাহলে প্রশ্নানুসারে 12 সমান 60 হয়ে যাবে। তাহলে অতএব এ সমান 60/12, 12 আর 60 কাটতে গেলে 5, তাহলে এর মান হয়ে যাচ্ছে 5। তাহলে অতএব ঘনকের ঘনফল বা আয়তন সূত্র হচ্ছে এ এর কিউব ঘন সেমি। এর মান আছে 5, 5-এর কিউব ঘন সেমি। তাহলে 5-এর কিউব মানে 3টে 5 গুণ করলে হয়ে যাচ্ছে 125 ঘন সেমি। এখন আমরা 8 নম্বর প্রশ্নটা দেখছি। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কত? তার মানে একটা ঘনকের 6টা পৃষ্ঠতল মানে সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 216 বর্গ সেমি। তাহলে ঘনকটার আয়তন বের করতে বলা হয়েছে। তাহলে আমরা একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ধরে নেব, সেখান থেকে আমরা ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি বের করব। সূত্র হচ্ছে 6a²। তাহলে প্রশ্নানুসারে 6a² সমান 216। সেখান থেকে এর মান পেয়ে যাব। এর মান পেয়ে গেলে ঘনকের একটা বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম, সেখান থেকে ঘনকের আয়তনটাও আমরা পেয়ে যাব। তাহলে মনে করি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান a সেমি। তাহলে অতএব ঘনকের 6টি পৃষ্ঠতলের সমষ্টি বা সমগ্র তলের ক্ষেত্রফল আর 6টি পৃষ্ঠতলের সমষ্টি একই জিনিস। সূত্র হয়ে যাচ্ছে 6a² বর্গ সেমি। তাহলে প্রশ্নানুসারে প্রশ্নে দেওয়া আছে 6টি পৃষ্ঠতলের সমষ্টি 216। তাহলে প্রশ্নানুসারে 6a² সমান 216 বা a² সমান 216/6, 6 দিয়ে কাটলে 3 × 18, 6 × 36 বা a² সমান 36 বা a সমান √36। অতএব a সমান হয়ে যাবে রুট থেকে 36 বের করলে 6। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 6 সেমি। তাহলে ঘনকের আয়তন বের করতে বলা হয়েছে। তাহলে অতএব ঘনকের আয়তনের সূত্র হচ্ছে a³ ঘন একক, মানে এখানে সেমি আছে তাই ঘন সেমি। তাহলে 6 এর মান 6, তাহলে 6-এর কিউব, 3টে 6 গুণ করলে 6 আর 6 গুণ করলে 36, 36কে 6 দিয়ে গুণ করলে 216 হবে ঘন সেমি। তাহলে অতএব ঘনকের আয়তন সমান 216 ঘন সেমি। এখন আমরা 9 নম্বর প্রশ্নটা দেখছি। একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তার মানে একটা সমকোণী চৌপল আছে, তার আয়তন হচ্ছে 432, এটাকে সমান 2 ভাগে ভাগ করা হয়েছে। তার মানে একটা ইঁট আছে, ধরে নাও ইঁটটাকে সমান 2 ভাগে ভাগ করা হয়েছে এবং ভাগ করার পরে ওটা দুটো ঘনকে পরিণত হয়েছে। তাহলে একটা মানে এটাকে যদি সমান 2 ভাগে ভাগ করা হয় তাহলে একটা ভাগের আয়তন হয়ে যাবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তার মানে একটা ঘনকের আয়তন পেয়ে যাব 432/2 ঘন সেমি, মানে 2 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা। তাহলে একটা ঘনকের আয়তন পেয়ে গেলাম। তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য
জানতে চেয়েছে। তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য ধরে নেব আমরা এ। তাহলে সেই ঘনকের আয়তন বের করে নেব। তাহলে সেই আয়তনের সাথে যে আয়তনটা আগে বেরোলো সেই আয়তন সমান করলে আমরা ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত পেয়ে যাব। তাহলে সমকোণী চৌপলের আয়তন। সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি। চৌপলটিকে সমান 2 ভাগে ভাগ করলে, এই চৌপলটাকে সমান 2 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে চৌপলটিকে সমান 2 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগের আয়তন, তাহলে সমান 2 ভাগে যে ভাগ করবে তাহলে প্রত্যেক মানে একটা ভাগের আয়তন হয়ে যাবে 432/2 ঘন সেমি। তাহলে ভাগ করলে 2 1 6 মানে 216 ঘন সেমি। তার মানে প্রত্যেক ঘনকের আয়তন, তাহলে ভাগ করলে ঘনকে পরিণত হয়েছে। তাহলে প্রত্যেক ঘনকের আয়তন সমান 216 ঘন সেমি। তার মানে ঘনকের আয়তন পেয়ে গেলাম 216। তাহলে মনে করি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমান এ সেমি ধরে নিচ্ছি। তাহলে ঘনকের আয়তন সমান হয়ে যাচ্ছে, ধারের দৈর্ঘ্য এ হলে ঘনকের আয়তন a³ ঘন সেমি। তাহলে আমাদের আগে পেয়েছিলাম ঘনকটার আয়তন 216। তাহলে প্রশ্ন অনুসারে a³ সমান 216। প্রশ্ন অনুসারে a³ সমান 216 হয়ে যাচ্ছে, বা a³ 216কে ভাঙতে গেলে 3টা 6 দিয়ে গুণ করলে 216 হয়ে যায়, মানে 6 গুণ 6, তার মানে 6-এর কিউব। দুই দিক থেকে কিউব ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে a এর সমান হয়ে যাচ্ছে 6। তাহলে আমরা ধরেছিলাম ঘনকের বাহুর দৈর্ঘ্য a, তাহলে অতএব ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমান 6 সেমি। ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য সমান 6 সেমি। এখন 10 নম্বরের প্রশ্নটা দেখছি। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কী হবে হিসাব করে লিখি। একটা ঘনক আছে, সেই ঘনকের বাহুর দৈর্ঘ্য, সেই বাহুর দৈর্ঘ্যকে 50% যদি কমিয়ে দেওয়া হয় তাহলে আগে যা ছিল এবং পরে যা হলো দুটোর অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে এই অঙ্কটা করার জন্য প্রথমে ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে এ, তার আয়তন বের করতে হবে এবং সেই বাহুর দৈর্ঘ্যটাকে তারপরে 50% কমানোর পরে বাহুর দৈর্ঘ্য কী হবে তার আয়তন বের করতে হবে। তাহলে সেই দুটো আয়তনের অনুপাত করলেই মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের আয়তনটা পেয়ে যাব। তাহলে মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান a একক। তাহলে অতএব ঘনকের আয়তন, ঘনকের বাহুর দৈর্ঘ্য a হলে আয়তন হয়ে যাচ্ছে a³ ঘন একক। তাহলে এটাই হয়ে যাচ্ছে মূল ঘনকের আয়তন। এবার পরিবর্তিত ঘনকের আয়তন বের করতে হবে। তার মানে ঘনকের বাহু 50% হ্রাস বলা হয়েছে, কমালে 50% কমালে ঘনকের বাহুর দৈর্ঘ্য
যদি ঘনকের বাহুকে 50% কমানো হয় তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কী হবে? প্রথমে ছিল এ, তাহলে এ থেকে 50% মানে বাহুর দৈর্ঘ্যর 50% কমাতে হবে, তাহলে এ গুণিত 50%। প্রথমে ছিল এ, তাহলে বাহুর দৈর্ঘ্যের 50% কমাতে হবে, তাহলে এ মাইনাস এ গুণিত 50%। এ মাইনাস এ গুণিত 50% মানে পার্সেন্টেজ তুললে 100 দিয়ে ভাগ, এ তো একক, কাটলে 1/2, তাহলে এ মাইনাস এ বাই 2 একক। লসাগু হয়ে যাচ্ছে 2, 2a মাইনাস এ একক, তাহলে হয়ে যাচ্ছে a/2 একক। তার মানে পরিবর্তিত মানে বাহুর দৈর্ঘ্য পরিবর্তন হয়ে গেল এখন এটা। তাহলে অতএব পরিবর্তিত ঘনকের আয়তন সমান হয়ে যাচ্ছে বাহুর কিউব হয়, ঘনকের আয়তনটা হয়ে যাচ্ছে এ কিউব, তার মানে এখানে এ তো নাই, তাহলে এটা বাহু কিউবই লিখলাম, বাহু কিউব ঘন একক। তাহলে বাহুর মান হয়ে গেছে 2/a কিউব ঘন একক, 2/2/a তার কিউব, তাহলে a/2 এর কিউব, এর কিউব হয়ে যাচ্ছে এ কিউব বা 2 এর কিউব মানে 8 ঘন একক। তাহলে মূল ঘনকের আয়তন হয়েছিল প্রথমে এ কিউব, আর পরিবর্তিত ঘনকের আয়তন হয়ে গেল এ কিউব বাই 8। তাহলে দুটোর অনুপাত করলেই আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত, মূল ঘনকের আয়তন ছিল এ কিউব ইসটু পরিবর্তিত ঘনকের আয়তন ছিল এ কিউব বাই 8 ঘন একক, এটাও ঘন একক, দুই দিক থেকে ঘন একক কেটে যাচ্ছে, তাহলে এ কিউব ইসটু এ কিউব বাই 8 ঘন একক, দুই দিকে আমরা হরগুলো নিরসন করব, দুই দিকে 8 দিয়ে গুণ করে দিচ্ছি, এ কিউব গুণিত 8 ইসটু এ কিউব বাই 8 গুণিত 8, 8 কেটে যাচ্ছে, তাহলে 8a কিউব ইসটু এ কিউব, দুই দিক থেকে এ কিউব কেটে যাচ্ছে, তাহলে 8:1, তাহলে এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত 8:1। এখন আমরা 11 নম্বর প্রশ্নটা দেখছি। একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত। একটা বাক্স আছে সমকোণী চৌপল আকার, সেটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1, তাই উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 3:2:1 ধরে দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা দৈর্ঘ্য ধরে নেব 3x, প্রস্থ 2x, উচ্চতা x, এবং সেটা থেকে আমরা আয়তন বের করব, সেই আয়তনের সাথে এই আয়তন সমান করলে আমরা x এর মান পেয়ে যাব, x এর মান পেয়ে গেলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে যাব, আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলেই সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে সমকোণী চৌপলাকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত সমান দেওয়া আছে 3:2:1। তাহলে মনে করি বাক্সের দৈর্ঘ্য 3x সেমি,
প্রস্থ সমান 2x সেমি, আর বাক্সের উচ্চতা 1x মানে x সেমি। তাহলে অতএব বাক্সের আয়তন, বাক্সের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x গুণিত প্রস্থ হচ্ছে 2x গুণিত উচ্চতা x ঘন সেমি। তাহলে গুণ করলে হয়ে যাচ্ছে 6x কিউব ঘন সেমি। তাহলে বাক্সটির আয়তন হচ্ছে 6x কিউব ঘন সেমি। তাহলে আমরা প্রশ্নে দেওয়া আছে বাক্সের আয়তন 384 ঘন সেমি। তাহলে প্রশ্ন অনুসারে 6x কিউব সমান হয়ে যাবে 384 বা x কিউব সমান 384/6, 6 দিয়ে কাটতে গেলে 6 6 36, 2 4 24, 4 বারে 24, বা x কিউব সমান 64। তাহলে যেহেতু এখানে x এর কিউব আছে তাই আমাদের এদিকেও কোনো একটা সংখ্যার কিউব করতে হবে, বা তাহলে 64কে ভাঙতে গেলে 4-এর কিউব হয়, মানে 3টে 4 গুণ করে 64। তাহলে x কিউব কিউব ক্যান্সেল হয়ে যাচ্ছে, x সমান 4। তাহলে x এর মান 4 পেয়ে গেছি। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। অতএব বাক্সের দৈর্ঘ্য ছিল আমাদের 3x। তাহলে 3 গুণিত 4 সেমি সমান 12 সেমি। বাক্সের প্রস্থ আমরা ধরেছিলাম 2x, তাহলে 2 গুণিত 4 সেমি সমান 2 4 গুণ করলে 8 সেমি। বাক্সের উচ্চতা আমাদের ছিল x, তার মানে 4 সেমি। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম 12 সেমি, প্রস্থ 8 সেমি, উচ্চতা 4 সেমি। তাহলে এবার আমরা বাক্সের সমগ্র, আমাদের জানতে চেয়েছে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অতএব বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হয়ে যাচ্ছে একটা সমকোণী আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণিত উচ্চতা যোগ প্রস্থ গুণিত উচ্চতা। মানে সবটার সাথে একবার করে গুণ করে তার সাথে 2 গুণ, সেগুলো যোগ করে 2 দিয়ে গুণ। তাহলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমাদের 12, প্রস্থ হয়ে যাচ্ছে 8, যোগ দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 12 গুণিত প্রস্থ হয়ে যাচ্ছে 4, যোগ প্রস্থ হয়ে যাচ্ছে আমাদের 8 গুণিত উচ্চতা 4। সমগ্র তলের ক্ষেত্রফল বর্গ সেমি। তাহলে 2 12 আর 8, 8 12 96, যোগ 12 আর 4 12 48, যোগ 4 8 32। তাহলে 2 গুণিত 96, 48 আর 32 যোগ করতে গেলে হয়ে যাবে 176 বর্গ সেমি। তাহলে 2 গুণিত 176 বর্গ সেমি, 2 দিয়ে গুণ করতে গেলে হয়ে যাচ্ছে 352 বর্গ সেমি। তাহলে অতএব আমাদের জানতে চেয়েছিল বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। অতএব বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল, বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আয়তঘনের কোনো অঙ্ক অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাও, আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে প্রয়োজন মনে করলে শেয়ার করতে পারো।
Thank you for watching. Wait for next video.